নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি হলাম তোমাদের প্রীতম স্যার। ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। মাধ্যমিক 2026-এর জন্য আজ আমরা আলোচনা করব পর্ষদের টেস্ট পেপারে জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নম্বর 309। এটা পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান, যেখানে প্রতিটা প্রশ্ন একদম বোর্ডের খাতার ভাষায় স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই লং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কনসেপ্ট পরিষ্কার হবে, ভুল করার সম্ভাবনা কমে যাবে, পরীক্ষার কনফিডেন্স বেড়ে যাবে, এটা 100% নিশ্চিত আমি। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে আমাদের? বলছে যে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। এটা হয়ে যাবে অপশান ঘ, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলন। 1.2 অ্যান্টি কিটোনোজেনিক হরমোন বলা হয় ইনসুলিনকে। 1.3 প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের এমন একটি অংশ হলো কর্নিয়া। 1.4 নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত প্রদত্ত যেটি সঠিক সেটি হলো অপশান ঘ, শর্করা প্লাস নাইট্রোজেনযুক্ত ক্ষারক প্লাস ফসফরিক অ্যাসিড। 1.5 দেখো, যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তা হলো টেলোসেন্ট্রিক। 1.6 বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামের। পরবর্তী প্রশ্নে আসছি 1.7, বলছে প্রদত্ত কোনটি প্রকট গুণ সেটাকে শনাক্ত করতে বলেছে। এটা হয়ে যাবে গয়েরটা, বীজপত্রের বর্ণ হলুদ। পরবর্তী প্রশ্ন কি বলছে? ডিম্বাণু কোন শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে কন্যা সন্তান হবে। এটা 22খানা অটোজোমের সাথে একখানা এক্স ক্রোমোজোম হলে। 1.9 দেখো কি বলছে, কোনটি অন্তঃপ্রজাতিক সংগ্রামকে নির্দেশ করবে সেটাকে শনাক্ত করতে বলেছে। এটা হয়ে যাবে অপশান ক, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচাদের মধ্যে সংগ্রাম। 1.10 দেখো, ক্যাকটাসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর। এটা হয়ে যাবে পাতার রূপান্তর। 1.11 দেখো, মিলার তার পরীক্ষায় নিচের কোনটি প্রস্তুত করতে সক্ষম হন। উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড। 1.12 দেখো, নাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী জীবাণুটি হয়ে যাবে নাইট্রোসোমোনাস। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন 1.13। 1.13তে কি বলছে? বলছে যে গন্ডার প্রকল্পে জন্য বিখ্যাত জলদাপাড়া। 1.14 অটোজোমাল ক্রোমোজোম ঘটিত রোগটি হলো থ্যালাসেমিয়া। 1.15 দেখো, সিওপিডি রোগটা হয় বায়ু দূষণের ফলে। 2 দাগের প্রশ্নের উত্তর সমস্ত দেখে নাও। তারও আগে বলছি, যদি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো 2.1 কি বলছে, রেটিনা ড্যাশ বিন্দুতে সব থেকে ভালো প্রতিবিম্ব গঠিত হয়। এটা হবে পিদ বিন্দু। 2.2 দেখো, ড্যাশ কোষ বিভাজনে স্পিন্ডল গঠিত হয় না। এটা হয়ে যাবে অ্যামাইটোসিস। 2.3 দেখো, পরিব্যক্তির সৃষ্টির মূলে রয়েছে প্রকরণ। 2.4 দেখো, ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এটা হবে জলাভূমি। 2.5 দেখো, ড্যাশ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হবে নীলগিরি। 2.6 দেখো, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় লোকাস। সত্য মিথ্যা দেখো, সত্য মিথ্যা। প্রথম প্রশ্ন বলছে যে অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে না, অক্সিন করে না। কোন হরমোন করে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। 2.8 দেখো, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। একদমই না। মেন্ডেলের এক সংকর জনন থেকে পৃথকী ভবনের সূত্র আবিষ্কার করেন। হ্যাঁ। আচ্ছা, ঘোড়ার প্রাচীনতম জীবাশ্ম হলো মেসোহিপ্পাস। না। 2.11তে দেখো, পাইরিফর্মিস একটি রোটেটর পেশি। হ্যাঁ, এটা সত্য। 2.12 দেখো, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট NO2 এবং SO2 গ্যাস। এটাও সত্য হবে। বাম দিক ডান দিক দেখো, তোমাদের জন্য কত সুন্দর কালারিং করে নিয়ে এসেছি যেন তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে প্ল্যানেরিয়া কার সঙ্গে মিলবে? পুনরুৎপাদনের সাথে মিলে যাবে। 2.14 দেখো, দিনের তো সৃষ্টি, এটা হবে দৃষ্টি, এটা হবে মানুষ।
2.15 দেখো জীব বিবর্ধন, 2.15 জীব বিবর্ধন কার সাথে মিলে যাবে? ডিডিটির সাথে মিলে যাবে। 2.16 দেখো হিমোফিলিয়া আলফা জিন, এটা হলেই হয়ে যাবে 16 নম্বর ক্রোমোজোম। 2.17 দেখো অ্যামিবা, অ্যামিবা হবে দ্বিবিভাজন, আর মৎস্য হয়ে যাবে ভেনাস হৃৎপিণ্ড। এই ছিল তোমাদের হচ্ছে বাম দিক ডান দিক মেলানো। চলো 2.19 আসছি। 2.19 কি বলছে? মানুষের নেত্রগুলোকে অবস্থিত লেন্সের একটা কাজ উল্লেখ করতে বলেছে। লেন্স আলোক রশ্মিকে প্রতিষ্ঠিত করে রেটিনার ওপর ফোকাস করতে সাহায্য করে। এটা হয়ে যাবে কার কাজ? এটা হয়ে যাবে লেন্সের কাজ। 2.20 দেখো, 2.20 কি বলছে? সিঙ্গলীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটা বিপন্ন প্রাণীর নাম হয়ে যাবে রেড পান্ডা। 2.21 কি বলছে? নিচে সম্পর্কযুক্ত একটা শব্দজোড় দেওয়া রয়েছে, পরেরটার সঙ্গে বুঝে আমাকে লিখতে হবে। G1 দশায় যদি RNA সংশ্লেষ হয়, S দশায় DNA সংশ্লেষ হয়ে যাবে। 2.22 দেখো, বিসদৃশ শব্দটি বেছে লেখো। টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। ইনসুলিনটা উত্তর হবে, তার কারণ টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেনটা হয়ে যাবে কি? জনন সংক্রান্ত হরমোন। 2.23 দেখো কি বলছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেটাকে খুঁজে বার করতে বলেছে। এটা হবে ইনসিটু সংরক্ষণের মধ্যেই পড়বে, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। 2.24 লবণ সহনের জন্য সুন্দরী গাছে একটা অভিযোজন। পাতায় থাকা লবণ গ্রন্থির সাহায্যে দেহের অতিরিক্ত লবণকে মোচন করে, লবণ ত্যাগ করতে পারে। আচ্ছা, 2.25 দেখো কি বলছে? বলছে যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি মানুষের কোন ক্রোমোজোমে পাওয়া যায়? এটা এক্স ক্রোমোজোমে পাওয়া যায়। 2.26 কোন অবস্থায় জীবদেহে প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়? এটা হবে হোমোজাইগাস অবস্থায়। ভিডিওটা যদি ভালো সত্যিই তোমাদের লেগে থাকে, অবশ্যই লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো, তোমাদের জন্য বলেছিলাম সম্পূর্ণ সমাধান, সুতরাং সম্পূর্ণ সমাধান নিয়েই এসেছি আমি। এবার বিভাগ গয়ের প্রশ্ন উত্তরগুলো একে একে দেখে নেওয়া যাক। 3.1 প্রথম প্রশ্নটা বলছে যে প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলো সহজাত আর কোনগুলো হচ্ছে অর্জিত, সেগুলোকে চিহ্নিত করতে বলেছে। হাঁচিটা হয়ে যাবে একটা স্বাভাবিক, যেটা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। আর হচ্ছে চোখের ওপর টর্চের আলো ফেললে চোখটা বুজে যাওয়া, এটিও একটা জন্মগত এবং স্বয়ংক্রিয় প্রতিবর্ত ক্রিয়া। অপরদিকে আমি যদি দেখি অর্জিতর মধ্যে কে কে আসবে, অর্জিতর মধ্যে আসবে যে মোবাইল দেখে নম্বর মনে রাখা, এটাকে অর্জন করতে হয়। সাইকেল চালানো, এটাকেও অর্জন করতে হয়। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পার্থক্য দিয়েছে কার কার মধ্যে? ট্রপিক চলন আর ন্যাস্টিক চলকের মধ্যে। এবার হচ্ছে কি করতে বলেছে? এই যে এরা বিষয়টা বলে দিয়েছে যে উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রণ, এটা সম্পর্কে লিখতে হবে, আর উদ্ভিদ চলনে হরমোনের প্রভাব। ওকে, উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রণ, এটা ট্রপিক হরমোনে কি বলছে? এই চলন উদ্দীপকের উৎসের অভিমুখে বা দিকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরপক্ষে ন্যাস্টিক চলন কি? এই চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, উদ্দীপকের দিকে ওপর নির্ভর নয়। উদ্ভিদ চলনে হরমোনের প্রভাব, এই চলনের নিয়ন্ত্রণে অক্সিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে। আর অপরপক্ষে ন্যাস্টিক চলনের মধ্যে এই চলনে হরমোনের কোনো সরাসরি ভূমিকা নেই, এটি মূলত কোষস্থ রসস্ফীতির চাপের পরিবর্তনের ফলে ঘটে। এই ছিল আমাদের পার্থক্য। পরবর্তী প্রশ্ন আমি আসছি। নিউরো ট্রান্সমিটার কি? উদাহরণ দাও। নিউরো ট্রান্সমিটার তোমাদের টেক্সট বুকেও রয়েছে, এই ম্যাক্সিমাম উত্তরগুলো কিন্তু আমি সাঁতরা পাবলিকেশনের বই থেকে নিয়েছি তোমাদের আমি। সুতরাং নিউরো ট্রান্সমিটার হলো এক প্রকারের জৈব রাসায়নিক বার্তাবাহক, যা স্নায়ুসন্ধি বা সাইন্যাপসের মাধ্যমে নিউরন থেকে পরবর্তী নিউরন, পেশি, গ্রন্থি, কোষে স্নায়ু উদ্দীপনা বহন করে। এটি মূলত সাইন্যাপসের সিনাপটিক ভেসিকল থেকে নিঃসৃত হয় এবং পরবর্তী কোষে রিসেপ্টর দ্বারা গৃহীত সংকেত পৌঁছে দেয়। উদাহরণগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম উদাহরণ বলছি অ্যাসিটাইল কোলিন, একটা দিলেই হবে তোমাদের যথেষ্ট, আমি 4টেই দিয়ে দিয়েছি তোমাদের জন্য। পরবর্তী প্রশ্নে আমি আসছি যে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের সংখ্যা হ্রাস এবং ক্রসিং ওভারে ঘটে, দুটো ঘটনার তাৎপর্য তোমরা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? বলছে যে ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। এটা তো খুবই ইজি প্রশ্ন। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র কি বলছে? পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের অঙ্গের কোনো অঙ্গের বেশি মাত্রা ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহারের ফলে নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গগুলি সবল ও সুগঠিত হয়। অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অব্যবহৃত অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে কালক্রমে তা অবলুপ্ত হয়। এই ছিল এই প্রশ্নটার
উত্তর। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলছে? প্রাকৃতিক নির্বাচনবাদটা কি সেটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। প্রাকৃতিক নির্বাচনবাদটা তো তোমরা তো হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে লিখতে পারবে। প্রাকৃতিক নির্বাচনবাদটা কি? এইটা আমি বলছি না, এর উদাহরণটা আমি বলে দিচ্ছি। ওকে? এর উদাহরণটা আমি বলে দিচ্ছি। উদাহরণটা দিয়েছি যে জিরাফের বিবর্তন। ডারউইনের মতে অতীতে লম্বা ছোট ও লম্বা গলায় উভয় প্রকারের ঘাড়ের জিরাফ ছিল। উঁচু গাছের পাতা খাওয়ার জীবন সংগ্রামের লম্বা ঘোড়া জিরাফের ঘাড়ের জিরাফের খাদ্য সংস্থান পাওয়া কি প্রকৃতির দ্বারা নির্বাচন হলে এবং বেঁচে রইল ওরা। অন্যদিকে ছোট ঘাড়ের জিরাফরা প্রতিকূল প্রকরণের জন্য পরিবেশ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। এইভাবে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে আজকের লম্বা ঘাড়ের জিরাফগুলো টিকে আছে। এই ছিল তোমাদের হচ্ছে উদাহরণের মাধ্যমে প্রাকৃতিক নির্বাচনবাদটা লেখা। পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে উত্তরবঙ্গের জঙ্গলে খাদ্যের অভাবে ও হাতিতে চলার পথে রেল লাইনের উপস্থিতি তাদের কী ধরনের জীবন সংগ্রামে অবতীর্ণ করেছে সেটাকে বিশ্লেষণ করতে বলেছে। বেশ ভালো প্রশ্ন। এইরকম টাইপের প্রশ্ন মাধ্যমকে তোমরা আশা করতেই পারো। দেখো কি বলছে, একটা পাবো আমরা অন্তঃপ্রজাতি সংগ্রাম, একটা পাবো পরিবেশের সঙ্গে সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রামটা কি? জঙ্গলে খাদ্য উৎস সীমিত হওয়ায় পড়ার খাবারের দখল নিতে একই প্রজাতির হাতি নিজেদের মধ্যে প্রতিযোগিতা লড়াই করতে হচ্ছে, একে অন্তঃপ্রজাতি সংগ্রাম বলছি আমরা। আর পরিবেশের সঙ্গে সংগ্রাম কি? মানুষের তৈরি রেল লাইন বনভূমি বিনাশের ফলে হাতিরা কি হচ্ছে প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছে। খাবারের খোঁজে রেল লাইন পার হতে গিয়ে তারা দ্রুতগামী ট্রেনের ধাক্কায় প্রাণ হারাচ্ছে। এই প্রতিকূল পরিবেশ বাধার বিরুদ্ধে টিকে থাকার লড়াই হলো পরিবেশের সঙ্গে সংগ্রাম। এই প্রশ্নের উত্তরগুলো হয়তো তোমরা কোনো টেক্সট বুকে পাবে না বা কোনো সহায়িকা বুকে পাবে না। কোথায় পাবে? কেবলমাত্র ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে। তো এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দাও। কিসের জন্য অপেক্ষা করছো তোমরা? পরবর্তী প্রশ্নে আসছি আমি। বলছে থ্যালাসেমিয়ার রোগটার লক্ষণগুলো কী কী সেটা বলতে বলেছে। তীব্র রক্তাল্পতা, অস্থির বিকৃতি, প্লীহা ও যকৃতের বৃদ্ধি, লৌহ সঞ্চয়। এই 4টে পয়েন্ট লিখলে কিন্তু তোমাদের জন্য যথেষ্ট হবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি যে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রটা লেখো। এটা আমি আর বলবো না, এটা অনেকবার অনেক প্রশ্নে আমি বলেছি, এটাকে আর বলছি না। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নেবে কি নেবে না তোমাদের ব্যাপার, কারণ তোমাদের বইতে রয়েছে অলরেডি। মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটরগার্ড নির্বাচন করেছিলেন কেন? এই প্রশ্নটাও আমি বহুবার বুঝিয়েছি, এটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, তোমরা সেখান থেকেও লিখতে পারো বা আমার এইটা লিখতে পারো, এটা সাঁতরা পাবলিকেশন থেকে নেওয়া। ওকে? পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে যে মানব স্নায়ুতন্ত্রে সিএসএফ এর ভূমিকা। দেখো, যান্ত্রিক সুরক্ষা দেয়, এটি মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে বাইরের আঘাত ঘর্ষণ থেকে রক্ষা করে, ফলে এটি কুশন বা তরল অভিঘাত শোষক হিসাবে কাজ করে। পুষ্টি সরবরাহ ও বর্জ্য অপসারণ। সিএসএফ স্নায়ুকোষে পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ ও অক্সিজেন সরবরাহ করে এবং বিপাকজাত বর্জ্য পদার্থ কার্বন ডাই অক্সাইডটাকে অপসারণ করতে সাহায্য করে। চাপ নিয়ন্ত্রণ, এটি করোটির অভ্যন্তরের তরলে চাপ স্থির রাখতে এবং মস্তিষ্কের ওজন অনুভব কমাতে প্লবতা প্রদান করে। খুব ভালো ভালো পয়েন্ট দিয়েছি তোমাদের জন্য। পরবর্তী প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে অ্যালাগাল ব্লুম কি? অ্যালাগাল ব্লুম এটা দিয়েছে শুধুমাত্র 2 মার্কসের, সুতরাং আমি শুধুমাত্র সংজ্ঞা দিয়ে ছেড়ে দিইনি, ওর সাথে সাথে আমি কিন্তু এর ক্ষতিকারক প্রভাব জুড়ে দিয়েছি যেন না তোমাদের একটা নম্বর কেটে নিতে পারে। এর ক্ষতিকারক প্রভাবে কি বলছে দেখো, এর ক্ষতিকারক প্রভাবে বলছে শৈবাল পচে যাওয়ার ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। আর দেখো, কিছু শৈবাল থেকে বিষাক্ত পদার্থ নির্গত হয় যা জলকে পানীয় হিসাবে অনুপযুক্ত করে তুলছে। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে আমাদের, পূর্ব হিমালয় রেড পান্ডার সংখ্যা হ্রাসের 2টো কারণ বলছে। এই রকম টাইপের প্রশ্ন আমি আশা করছি কিন্তু তোমাদের মাধ্যমিকে আসতে চলেছে, বারবার করে বলছি আসতে চলেছে। দেখো কি বলছে, বলছে যে বাসস্থান ধ্বংস ও খণ্ড বিখণ্ডনকরণ। রেড পান্ডার প্রধান বাসস্থান হলো উচ্চ পার্বত্য অঞ্চলে বাঁশবন। মানুষের বসতি স্থাপন ও রাস্তাঘাট নির্মাণ এবং কৃষিকাজের জন্য জঙ্গল পরিষ্কার করার ফলে এদের বিচরণ ক্ষেত্রে প্রজনন স্থান নষ্ট হয়ে যাচ্ছে। আর চোরা শিকার ও ফাঁদে পড়া, সুন্দর চামড়া বা হচ্ছে ফোরের লোভে রেড পান্ডা শিকার হচ্ছে। এছাড়া বন্য শূকর ও বা হরিণ ধরার জন্য ফাঁদ পেতেও এদেরকে
মেরে ফেলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্নটা কি বলছে? এক্স-সিটু সংরক্ষণে একটা সুবিধা, একটা অসুবিধা। দেখো, সুবিধা আর অসুবিধার মধ্যে প্রথম সুবিধার মধ্যে কি বলছে? প্রতিকূল পরিবেশে প্রাকৃতিক বাসস্থানে কোনো প্রজাতি বিলুপ্তির পথে পড়লে এক্স-সিটু সংরক্ষণ, যেমন চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, সেই প্রজাতির প্রজনন ও বংশবৃদ্ধি ঘটিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করতে সহায়তা করে। অসুবিধাটা কি? এই পদ্ধতিতে জীবকে কৃত্রিম পরিবেশে রাখা হয়, ফলে তাদের স্বাভাবিক বন্য আচরণ ও প্রাকৃতিক অভিযোজন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া অনেক সময় কৃত্রিম প্রজননও রক্ষণাবেক্ষণও অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে। পরবর্তী প্রশ্ন দেখো, কি বলছে? অ্যাজমা বা হাঁপানির কারণগুলো। প্রথম কারণটা হচ্ছে অ্যালার্জেন ও বায়ু দূষণ। পরবর্তী পয়েন্ট হচ্ছে পেশাগত ও পরিবেশগত কারণ। আরেকটা পয়েন্ট রেখেছে বংশগত ও অন্যান্য কারণ। এই ৩টে পয়েন্ট লিখলেই তোমাদের 2 মার্কসের জন্য যথেষ্ট। ৩.১৬ কি বলছে? কোষচক্রের গুরুত্ব লিখতে বলেছে। কোষচক্রের গুরুত্বগুলোর মধ্যে ঘুরে গিয়েছে। ওয়েট, ঘুরে গিয়েছে। চলো, কোষচক্রের গুরুত্বগুলোর মধ্যে প্রথম পয়েন্টটা বলছে যে স্বাভাবিক বৃদ্ধি ও পরিস্ফুটন। পরবর্তীটা কি? ক্ষয়পূরণ হচ্ছে পুনরুৎপাদন। তারপরে কি? নিয়ন্ত্রণ ও ক্যান্সারের প্রতিরোধ। এই ৩টি পয়েন্ট তোমাদের জন্য যথেষ্ট হবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিতে ভুলবে না। পরবর্তী প্রশ্ন আসছি। অঙ্গজ জনন অভিব্যক্তি সহায়ক নয় কেন? এই প্রশ্নটাও কিন্তু আমার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ লেগেছে। প্রতিটা স্কুলে এই রকম ধরনের প্রশ্নগুলো পাচ্ছি। এই প্রশ্নগুলোর জন্যই কিন্তু তোমরা আমার চ্যানেল ভিজিট করতে আসো বারে, বারে। দেখো, প্রথম পয়েন্টটা দিয়েছে কি? জেনেটিক প্রকরণের অভাব। অঙ্গজ জনন প্রক্রিয়ার অপত্য জীবটি জনিত্রী জীবের দেহজ অংশ থেকে সরাসরি উৎপন্ন হয়। এখানে কোনো গ্যামেট উৎপাদন বা নিষেকের প্রয়োজন হয় না। ফলে ক্রসিং ওভার ঘটে না এবং অপত্য জীবের কোনো নতুন বৈশিষ্ট্য বা প্রকরণের সৃষ্টি হয় না। দ্বিতীয় পয়েন্ট কি রেখেছি? অভিযোজন ক্ষমতার অভাব। নতুন বৈশিষ্ট্য সৃষ্টি না হওয়ায় এই প্রক্রিয়ায় উৎপন্ন জীবগুলি হুবহু জনিত্রীর মতো ক্লোন। তাই পরিবেশে কোনো পরিবর্তন ঘটলে এই জীবগুলি সহজে মানিয়ে নিতে বা অভিযোজন করতে পারে না। এই দুটো পয়েন্টই কিন্তু তোমাদের জন্য যথেষ্ট। এই পর্যন্ত হলো তাহলে তোমাদের বিভাগ গ। এবার বিভাগ ঘ এর প্রশ্ন উত্তরে আসছি। তোমাদের জন্য এত কিছু খেটে খুঁটে উত্তরগুলো নিয়ে আসছি, তার জন্য তো একটা লাইক দিতে হবে তোমাদের। এইটুকুনি আমি প্রাপ্তি আশা করব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এতবার বলছি সাবস্ক্রাইব করে নিও তোমরা। চলো, বিভাগ ঘয়ের প্রথম প্রশ্নটা কি বলছে? বিভাগ ঘয়ের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের নিউরনের চিত্র আঁকতে বলেছে। নিউরনের চিত্রটা আমি কিন্তু সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই থেকে উঠিয়েছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিতে পারো। খুবই ভালো চিত্র, তোমাদের টেক্সট বুকের থেকে অন্ততপক্ষে ভালো দেওয়া রয়েছে। প্রয়োজনে তোমাদের যে ভিডিও কোয়ালিটি 720p করে নিয়ে দেখো তোমরা, আরও ভালো দেখতে পাবে। পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন, ওর সঙ্গে কিন্তু আরেকটি চিত্র আঁকতে বলেছে, ক্রোমোজোমের চিত্র। ক্রোমোজোমের চিত্রটাও খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। ওর পরবর্তী প্রশ্ন 4.2-এ আসছি আমি। 4.2-এ কি বলছে? মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রদত্ত 3টি বিষয়ের মধ্যে পার্থক্য বলেছে। 3টে বিষয় কি কি? 3টে বিষয়, প্রথমটা হচ্ছে সম্পাদনের স্থান, তারপর ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, তারপরে উৎপন্ন কোষের সংখ্যা। মাইটোসিসে দেখো সম্পাদনের স্থান কি? প্রধানত দেহের জনন মাতৃকোষে ব্যতীত সমস্ত দেহকোষে ঘটবে। মিওসিস কি? মূলত জনন অঙ্গের জনন মাতৃকোষে ঘটে। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, এখানে ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং মাতৃকোষের সমান থাকে, তাই একে সদৃশ বিভাজন বলবো, আমরা পড়েছিলাম। আর ওর সাথে এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, এখানে কিন্তু আমরা বলবো হ্রাস বিভাজন। উৎপন্ন কোষের সংখ্যা, একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হবে, আর এখানে কি? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হবে। আসছি আমি পরবর্তী প্রশ্নে। ওর সাথেই ছিল পরবর্তী প্রশ্ন কি? আচ্ছা, ওটা একটাই প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নে আমি আসছি যে ফানের যৌনুক্রমে একটা সরল শব্দচিত্র দেখাতে বলেছে। দেখো, এটা তোমাদের হচ্ছে এনেছি। এইটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই থেকে। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? যে মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সারণীর সাহায্যে দেখাতে বলেছে। আর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা চেকার বোর্ডের সাহায্যে দিতে বলেছে। এটা তোমাদের টেক্সট বুক থেকে ছবি তোলা। তোমাদের কটা বলেছে? 3 জোড়া বলেছে। এখানে আমি 7টি দিয়ে দিয়েছি। 7খানা তোমাদের ছিল, সেই 7খানাই কিন্তু আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। তোমাদের পছন্দ মতো 3টে নিয়ে নেবে তোমরা। ওর সঙ্গেই ছিল যে হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে। এটা কিন্তু সাঁতরা পাবলিকেশনে খুব ভালো দেওয়া রয়েছে। এটা হচ্ছে তার লেখাটা। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নাও। আর চেকার বোর্ডটা আমি দেখাচ্ছি। স্ক্রিনশট আশা করছি নেওয়া হয়েছে। রেজলিউশন হাই করে নাও, 720p করে নাও। আচ্ছা, এই হচ্ছে চেকার বোর্ড। ওকে, এই চেকার বোর্ড মানে একটা বক্স করতে হয়, বক্সটা তোমরা করে নিতে পারবে আশা করছি।
আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি আসছি। বলছে যদি কন্যা সন্তানরা বর্ণান্ধ হয় তাহলে মাতার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা সেটা বিশ্লেষণ করতে বলেছে। এই প্রশ্নটার উত্তরও কিন্তু তোমরা কোনো সহায়িকাতে কেন কোথাও তোমরা পাবে না। কোথায় পাবে? একমাত্র ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার ইউটিউব চ্যানেলেই পাবে তোমরা। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পেরেছো। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন ওর সঙ্গে ছিল ক্লাসিক হিমোফিলিয়া। এটাও পাবে না তোমরা কোথাও, কোথাও পাবে না। রক্ত তঞ্চনে সাহায্যকারী 8 নম্বর ফ্যাক্টর অ্যান্টি হিমোফিলিক এর অভাবে যে হিমোফিলিয়া রোগ হবে তাকে ক্লাসিক হিমোফিলিয়া বলবো। এইটুকুনি লিখলে তো আমাদের 2 নম্বর দেবে না। ওর সঙ্গে ওর আমি কিন্তু বৈশিষ্ট্যটা জুড়ে দিয়েছি। এটি একটি লিঙ্গাশ্রয়ী প্রচ্ছন্ন জিনগত রোগ। এতে আক্রান্ত ব্যক্তির ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না বা রক্ত জমাট বাঁধতে অনেক দেরি হয়। মোট হিমোফিলিয়া রোগীর প্রায় 80% এই রোগে আক্রান্ত হয়। ওর সঙ্গে পরবর্তী প্রশ্ন আসছি আমি 4.4-এ। উড্ডয়নের জন্য পায়রা 3টে অভিযোজনগত বৈশিষ্ট্য লিখতে বলেছে আর রুই মাছের পটকার গুরুত্ব লিখতে বলেছে। দেখো, উড্ডয়নের জন্য পায়রা 3টে অভিযোজনগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ডানায় রূপান্তর ও পালকের উপস্থিতি। এই রকম ভাবে কিন্তু তোমাদের বইয়েতে নেই। 3টে বৈশিষ্ট্য কিভাবে লিখবে তোমরা? এইভাবে না লিখলে তো নম্বর দেবে না তোমাদের। দেখো কি বলছে, পায়রার অগ্রপদ দুটি ওড়ার জন্য শক্তিশালী ডানায় রূপান্তরিত হয়েছে। ডানার পালকগুলি ওড়ার জন্য বাতাসকে আঘাত করে সামনের দিকে এগিয়ে যেতে এবং শরীরকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এছাড়াও লেজের পালক ওড়ার সময় দিক পরিবর্তনেও ব্রেক কষতে সাহায্য করে। তারপর কি বায়ুথলি ও হালকা হাড়। কি বলছে, পায়রার ফুসফুসের সঙ্গে 9টি পাতলা বায়ুথলি যুক্ত থাকে যা ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে শরীরকে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে শরীরকে হালকা করে। এছাড়াও এদেরকে হাড়গুলি বায়ুপূর্ণ হালকা, যা ওড়ার সময় শরীরের ওজন কম রাখে। 3 নম্বর পয়েন্ট কি বলছে, পৌষ্টিকতন্ত্র ও রেচনতন্ত্রের পরিবর্তন। ওড়ার সময় শরীরে ওজন কমাতে পায়রার দাঁত ও পাকস্থলীর পাইলোরিক অংশ ও পিত্তথলি থাকে না। এছাড়াও রেচনতন্ত্রের মলাশয় খুব ছোট হয় এবং মূত্রথলি থাকে না, যার ফলে পায়রা বেশিক্ষণ মলমূত্র জমা রাখতে পারে না এবং শরীর হালকা থাকে। আসছি আমি পটকার গুরুত্ব তো তোমরা জানো। এই প্রশ্নটা আর বোঝানোর দরকার নেই, তবু আমি একবার 2টো পয়েন্ট উল্লেখ করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ আর ভারসাম্য রক্ষা। চাইলে তোমাদের বইয়েরটাকে লিখতে পারো, তার থেকেও ভালো আমি লিখে দিয়েছি। তোমাদের বইয়ের থেকেও ভালো উত্তর আমি সাজিয়ে দিয়েছি। এই উত্তরটা লিখলে কিন্তু 2-এ 2 বাঁধা। ওকে, বইটাও অবশ্যই 2 নম্বর দেবে, কিন্তু তার থেকে এটা হচ্ছে বেটার উত্তর। পরবর্তী প্রশ্ন আসছি আমি, যে জীবনের উৎপত্তি সম্পর্কিত মিলার রুডের পরীক্ষাটা সংক্ষেপে বর্ণনা করতে বলেছে। এটা তোমাদের বইয়ে রয়েছে, তবু আমি এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই থেকে উঠিয়েছি। এত বড় বললে ভিডিওটা তাহলে 2 ঘন্টা হয়ে যাবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার ছবিটা, আর এটা হচ্ছে সেই বিভিন্ন যন্ত্রের অংশ। ওকে, কি কি ব্যবহার করা হচ্ছে, ছবি আঁকতে হবে না তোমাদের। আর পরীক্ষাটা হচ্ছে নিচে দেওয়া রয়েছে সমস্তটা। আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পেরেছো। প্রয়োজনে রেজলিউশন হাই করে নাও তোমরা। 4.5 নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে? নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। আমি কিন্তু এই যে ব্যাকটেরিয়ার ভূমিকাটা আমি অনেক জায়গাতেই পেয়েছি, অনেক জায়গাতেই মানে অনেক প্রশ্নে পেয়েছি আমি। সুতরাং প্রশ্নটাকে তোমরা কিন্তু গুরুত্ব সহকারে দেখবে। ওকে, নাইট্রোজেন সংবন্ধন কাকে বলে বলছি না, তোমরা জানোই কম বেশি। নাইট্রোজেন সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা, এই উত্তরটা কিন্তু সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই থেকে নেওয়া। তোমাদের কাছে যাদের আছে তা খুবই ভালো কথা। বেশিরভাগ আমি জানি ছাত্রছাত্রীর কাছে রায়ান মার্টিনের সহায়িকাটা আছে, কিন্তু এই সব উত্তরগুলো কিন্তু সাঁতরা পাবলিকেশনে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। অথবার প্রশ্নটায় আসছি আমি। অথবার প্রশ্নটা কি বলছে, মানুষ ও প্রাণীর ওপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করতে বলেছে আর জীব বিবর্তন কি সেটা জানতে বলেছে। আচ্ছা, দেখো, প্রথম হচ্ছে মানুষের ওপর প্রভাব, কি কি প্রভাব পড়ছে। শ্রবণ ক্ষমতা হ্রাস একদম কমে যাচ্ছে। আচ্ছা, হৃদরোগ ও রক্তচাপ বৃদ্ধি অবশ্যই ঘটছে। আর মনস্তাত্ত্বিক প্রভাব, এই 3টে পয়েন্ট দিলে কিন্তু যথেষ্ট। মনস্তাত্ত্বিক প্রভাব হচ্ছে এটি মনোযোগ হ্রাস, খিটখিটে মেজাজ, দীর্ঘস্থায়ী মাথা ব্যথার কারণ হতে পারে। আচ্ছা, প্রাণীর ওপর প্রভাব, প্রাণীর ওপর প্রভাবটা কি? যোগাযোগে বাধা, যোগাযোগে বাধা
কাদের? যারা শব্দের মাধ্যমে যোগাযোগ করে। দেখো, উচ্চ শব্দের কারণে অনেক প্রাণী ও পাখি তাদের নিজেদের মধ্যে সংকেত আদান প্রদান করতে পারে না, যার ফলে বংশবৃদ্ধি ও শিকারে বাধা পায়। আচরণগত পরিবর্তন, তীব্র শব্দে বন্যপ্রাণীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদেরকে স্বাভাবিক বাসস্থান ছেড়ে লোকালয়ে চলে আসতে পারে। তিমি ও ডলফিনের সামুদ্রিক মাছটা সোনার সিগন্যাল বুঝতে ভুল করে এবং দিক বিভ্রান্ত হয়। আচ্ছা, জীব বিবর্তন, এটা তো বলার কিছু নেই ভাই, তোমাদের তো হচ্ছে বইতে রয়েছে। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি আসছি যে জীব বৈচিত্র্য হ্রাসের গুরুত্বপূর্ণ কারণগুলো আলোচনা করতে বলেছে। প্রথম পয়েন্টটা দিয়েছি যে বাসস্থানের বিনাশ ও খণ্ড বিখণ্ডনকরণ। এটা এটা হচ্ছে উদাহরণ দেখো, উত্তরবঙ্গের জঙ্গল কেটে রেল লাইনের রাস্তা তৈরির ফলে হাতিদের বাসস্থান ছোট হয়ে যাচ্ছে, ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে। উদাহরণ সহ আলোচনা করতে বলেছে, সুতরাং আমি উদাহরণ সহ দিয়েছি। এগুলো কিন্তু টেক্সট বুক বা সহায়িকায় পাবে না। কোথায় পাবে তোমরা? ম্যাথ একাডেমি বা প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে। সুতরাং তোমাদের তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতেই হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওর পরবর্তী সাথে দেখো প্রশ্নটা কি বলছে, যে চোরা শিকার। চোরা শিকারটা কি বলছে, উদাহরণটা বলছি। বলছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার চামড়া ও হাড়ের জন্য, একশৃঙ্গ গন্ডারের খড়গের জন্য চোরা শিকাররা তাদেরকে শিকার করে ফেলছে, তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে। পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি? চাষের জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ব্যাঙ, মৌমাছি, উপকারী পতঙ্গের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। পরবর্তী প্রশ্ন আসছি, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। দেখো কি বলছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রের জলস্তর বাড়ছে। এটি বহু প্রজাতি বিলুপ্তির কারণ হয়ে গিয়েছে। উদাহরণ কি? বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু ভাল্লুকের বিচরণ ক্ষেত্রে বরফ গলে যাচ্ছে, তার ফলে তারা হারিয়ে যাচ্ছে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। দেখো উদাহরণের সাহায্যে কি বলছে, জলাশয়ে কচুরিপানা ও ডাঙায় ল্যান্টেনা বা হচ্ছে পার্থেনিয়াম গাছের মানে অত্যাধিক বৃদ্ধিতে দেশীয় উদ্ভিদরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতি ব্যবহার। অতি ব্যবহারের মধ্যে কি বলছে, প্রাকৃতিক সম্পদের অত্যাধিক ও অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে অনেক প্রজাতি বংশবিস্তারের সুযোগ পাচ্ছে না। উদাহরণ কি বলছে, যে সমুদ্র থেকে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার ফলে অনেক সামুদ্রিক মাছ প্রজাতি এখন বিলুপ্ত হয়ে পড়ছে। এর পরবর্তী প্রশ্ন আছে যে জেএফএম এর ভূমিকাগুলি লিখতে বলেছে, আর বাফার জোনটা কি। আচ্ছা, জেএফএম এর ভূমিকাটাও কিন্তু আমি সাতটা পাবলিকেশনের সহায়িকা থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি কপি পেস্ট করা, লেখাটা স্ক্যান করা তারপর কপি পেস্ট করা। প্রয়োজনে তোমরা নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী প্যারাটাতে একই সাথে স্ক্রিনশট নিয়ে নাও। ওর সঙ্গে আসছি আমি বাফার জোন। বাফার জোনটা কি বলছে, বায়োস্ফিয়ার রিজার্ভের কেন্দ্রীয় সংরক্ষিত অঞ্চল বা কোর জোনকে ঘিরে থাকা পরবর্তী দ্বিতীয় বৃত্তাকার এলাকাটি হচ্ছে বাফার জোন। এইটুকুনি লিখলে তো তোমাকে 2 মার্কস দেবে না। ওর সঙ্গে সেই জন্য কি জুড়ে দিয়েছি, বৈশিষ্ট্য ও গুরুত্ব। দেখো, গবেষণা ও শিক্ষা। এই অঞ্চলে বন্যপ্রাণীরা সংরক্ষণের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, শিক্ষা এবং পরিবেশ বান্ধব পর্যটনে সীমিত অনুমতি থাকে। সুরক্ষা। এই কোর অঞ্চলকে মানুষকে সরাসরি হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য একটি সুরক্ষা কবচ হিসাবেও কাজ করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, তাহলে আজকের আমি এখানেই ভিডিওটাকে শেষ করলাম। আবার দ্বিতীয় কোনো হচ্ছে পর্ষদের টেস্ট পেপারের সলিউশন নিয়ে আসবো। আজকে জীবন বিজ্ঞানের সলিউশনটা আপলোড হবে, পরের দিনে চেষ্টা করব ভৌত বিজ্ঞানের সলিউশনটা আপলোড করার। তাহলে এখানেই আমি রাখলাম। চলো, গুড বাই।